লুকআপ ভ্যালু ধরি আমি সিরিয়াল নাম্বার থেকে 9 নেই। লুকআপ ভেক্টর হচ্ছে এই সম্পূর্ণ রোটা। লুকআপ রেজাল্ট ভেক্টর, রেজাল্ট হবে বি রোটা ব্র্যাকেট। এখানে আসছে 7, এখানে আসছে 9, 9 এর ভিতরে কি আছে আই। এটা হচ্ছে লুকআপ ফাংশনের রেজাল্ট। এখানে যদি আমি 10 দেই, যে এভাবে আমরা লুকআপ ফাংশন ব্যবহার করতে পারি। আবার দেখাচ্ছি, আমার লুকআপ ভ্যালু ধরি 50। এই ঘরে 50, এই 50। তারপর হচ্ছে ভেক্টর রেজাল্ট নিব এই ঘর থেকে 50। তারপর ডিএ এখানেও 50 আছে। এভাবে আমরা লুকআপ ফাংশন ব্যবহার করতে পারি। এক্সেলের এই শীটে অনেকগুলো ডেটা রয়েছে। নেম, রাইস, সুগার, সল্ট, অনিয়ন। এখানে অনেকগুলো নাম রয়েছে। এখানে রাইসের কোয়ান্টিটি, সুগারের কোয়ান্টিটি, সল্টের কোয়ান্টিটি, অনিয়নের কোয়ান্টিটি। এখন আমি এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। সেজন্য আমাকে করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপরে যেতে হবে ডেটা, তারপরে যেতে হবে সর্ট। এখন আমি যদি নাম অনুযায়ী সাজাই, তাহলে এখানে নাম সিলেক্ট করতে হবে, এখানে ভ্যালু সিলেক্ট করতে হবে, আর অ্যাসেন্ডিং অর্ডারের জন্য A to Z সিলেক্ট করতে হবে। তাহলে নামগুলো অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেল। তারপর আবার সিলেক্ট করি ডেটা, সর্ট। এখন আমি রাইসকে অ্যাসেন্ডিং অর্ডারে করব, লার্জ টু স্মল। ডেটা, সর্ট, স্মল টু, এখানে অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেল। তারপর আমি সুগারকে অ্যাসেন্ডিং করব, সুগার স্মল টু লার্জ হয়ে গেল। তারপর করব সল্টকে হয়ে গেল। তারপর করব অনিয়নকে, এভাবে আমরা এক্সেলে ডেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারি। মাইক্রোসফট এক্সেলে কিভাবে অটো নাম্বারিং করতে হয়।
আমি একটা ফাইল ওপেন করেছি। এখানে সিরিয়াল নাম্বার, নেম, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ টোটাল রয়েছে। এখানে নাম্বারের ঘরগুলো খালি রয়েছে সিরিয়াল নাম্বার। এখন আমি এগুলো ফিল আপ করবো। এখানে আমি প্রথমে মিডলে নিয়ে আসি। এখানে লিখলাম 1, এখানে সমান 1 প্লাস 1, তাহলে এখানে 2 হয়ে গেল। এগুলো আমি কপি করে নিচে থেকে বসিয়ে দিব। তাহলে সবগুলোতে নাম্বারিং হয়ে গেছে। এখন আমি মাঝখান দিয়ে একটা ডিলিট করি, তাহলে নিচের গুলো সব এরর হয়ে গেছে। এভাবে নাম্বারিং করলে সঠিক হচ্ছে না, তাই আমি আরেকটা পদ্ধতি ব্যবহার করব। তা হচ্ছে সমান রো লিখবো, রো ফাংশনটা ব্যবহার করব। তাহলে এখানে একটা নাম্বার পাওয়া যাচ্ছে 3 নাম্বার, অর্থাৎ এটা 3 নাম্বার রো, এটা 1 নাম্বার রো, এটা 2 নাম্বার রো, এটা 3 নাম্বার রো। তাহলে আমি 1 থেকে যদি নাম্বারিং করতে চাই, এখানে -2 দিব, তাহলে 1 হয়ে গেল। এগুলো আমি কপি করে নিচের দিকে বসিয়ে দিব। তাহলে সবগুলো নাম্বারিং হয়ে গিয়েছে। এখন আমি যদি মাঝখান দিয়ে ডিলিট করি, 1 2 3 4 5 6 7 8 সিরিয়াল নাম্বার ঠিক রয়েছে। আমি যদি এখন ডিলিট করি, একদম নাম্বারগুলো ঠিক রয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। এভাবে আমরা এক্সেলে নাম্বারিং করতে পারি। আর যদি আমি কলামের নাম্বারিং করি, তাও করতে পারি। সমান কলাম, এখানে 2 নাম্বার পড়েছে, এখানে -1 দিব, তাহলে 1 হয়ে যাবে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এখানে আমি কপি করে বসিয়ে দিতে পারবো। তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে এক্সেলে অটো নাম্বারিং করা যায়, এবং তা অতি সহজেই করা যায়। আজকে আমরা অটো নাম্বারিং দেখলাম। পরবর্তীতে আরেকটি টিপস নিয়ে হাজির হব। মাইক্রোসফট এক্সেলে আপার কেস থেকে লোয়ার কেস, লোয়ার কেস থেকে প্রপার কেস থেকে আপার কেস, লোয়ার কেস ইত্যাদিতে পরিবর্তন করা যায়। তাই আমি আজকে দেখাবো কিভাবে লোয়ার কেস থেকে প্রপার কেসে পরিবর্তন করা যায়। এখানে নামের যে কলামটা রয়েছে, সবগুলো নাম লোয়ার কেস, অর্থাৎ ছোট হাতের অক্ষর। এগুলোকে আমি বড় হাতের অক্ষর করব ফাংশন ব্যবহার করে। সেজন্য আমাদেরকে যা করতে হবে, একটা সেলে কার্সারটা রেখে সমান দিয়ে আপার লিখতে হবে। তারপর নাম একটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তারপর এন্টার দিলে এটা আপার কেস হয়ে যাবে। এভাবে আমি এটা কপি করে এ পর্যন্ত বসাবো। সবগুলো আপার কেস হয়ে গেছে। তারপর এগুলো কপি করব,
কপি, তারপর এখানে পেস্ট স্পেশাল ভ্যালু দিব, দিলে সবগুলো আপার কেস হয়ে গেছে। আর এগুলো আমি এখানে ডিলিট করে ফেলবো। এভাবে এক্সেলে কেস পরিবর্তন করা যায়। মাইক্রোসফট এক্সেলে কেস পরিবর্তন করতে হয়, যেমন আপার কেস থেকে লোয়ার কেস থেকে প্রপার কেস থেকে আপার কেস, লোয়ার কেস ইত্যাদিতে পরিবর্তন করতে হয়। আজকে দেখাবো কিভাবে প্রপার কেস পরিবর্তন করতে হয়। এখানে নামের কলামটা রয়েছে সব আপার কেস। আমি যদি এটাকে প্রপার কেস করতে চাই তাহলে আমাকে যা লিখতে হবে সমান প্রপার ব্র্যাকেট, এই নাম সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। এটা প্রপার কেস হয়ে গেছে, এখন আমি এটা কপি করব, এ পর্যন্ত পেস্ট করব, তাহলে সবগুলো এখানে নামের যা আছে সবগুলো প্রপার কেস হয়ে গেছে। এখন যদি আমি এটা এই কলামের নামগুলোকে প্রপার কেসে বসাইতে চাই তাহলে আমাকে যা করতে হবে, কপি করতে হবে, এ পর্যন্ত কপি, তারপর এখানে এসে পেস্ট স্পেশাল, তারপর ভ্যালু দিতে হবে। তাহলে এগুলো সব প্রপার কেস হয়ে গেছে এবং এগুলো আমি ডিলিট করে দিব। তাহলেই মাইক্রোসফট এক্সেলে আপার কেস থেকে প্রপার কেস হয়ে গেল। এই লোয়ার কেস থেকে যদি আমি আপার কেস করতে চাই তাহলে আমাকে করতে হবে সমান আপার সিলেক্ট করব এটা, তারপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আপার কেস হয়ে গেল, কন্ট্রোল সি, কন্ট্রোল পেস্ট, তাহলে হয়ে গেল প্রপার কেস, আপার কেস হয়ে গেল। এগুলোকে কপি করব, এখানে নিব, পেস্ট স্পেশাল ভ্যালু দিব। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের কেস পরিবর্তন করতে পারি। মাইক্রোসফট এক্সেলে যে কোনো কেস পরিবর্তন করা যায়, আপার কেস থেকে লোয়ার কেস থেকে প্রপার কেস, আবার প্রপার কেস থেকে আপার কেস, লোয়ার কেস, এভাবে পরিবর্তন করা যায়। সেজন্য আমরা ফাংশন ব্যবহার করব। এই এখানে নামগুলো রয়েছে সব আপার কেস, এগুলোকে আমি আজকে লোয়ার কেস করে দেখাবো। সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে কার্সারটা রাখবো, তারপর সমান দিব, দিয়ে ফাংশন লিখব আপার, লিখব, তারপর ব্র্যাকেট তো পড়লো, তারপর এখানে আমি সিলেক্ট করব A2, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার দিব। না, এটাকে আমি লোয়ার কেস করবো, আপার কেস আছে, লোয়ার কেস করবো, লোয়ার কেস করবো। লোয়ার কেস হয়ে গেল। এখন আমি এটা কপি করব, এই পর্যন্ত কপি করে পেস্ট করব, সবগুলো লোয়ার কেস হয়ে গেল। এখন যদি আমি এটা ডিলিট করে দেই তাহলে সবগুলো এরর চলে এসেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে ফেলেছি। তারপরে আমি কি করব, এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কপি করব, তারপরে পেস্টে যাব, পেস্ট ভ্যালুস ক্লিক করে ওকে দিব। তাহলে এখন আর
ডিলিট করলো এগুলো ঠিক থাকবে। এখন আমি এগুলোকে কাট করব, কাট, তারপরে এখানে পেস্ট করব। হয়ে গেল আপার কেস থেকে লোয়ার কেস। এভাবে আমরা এক্সেলে আপার কেস থেকে লোয়ার কেস করতে পারি। মাইক্রোসফট এক্সেলে কিভাবে পাই চার্ট করতে হয়, এখানে A1 এ লিখব 2019, B1 এ লিখব 2020, C1 এ লিখব 2021। এগুলো ইয়ার। এখানে লিখব 100, এখানে লিখব 200, এখানে লিখব 300, এখানে লিখব 200, এখানে লিখব 300, এখানে লিখব 100, এখানে লিখব 300, এখানে লিখব 100, এখানে লিখব 200। এখন এগুলো এই ডাটাগুলোকে নিয়ে পাই চার্ট করবো। সেজন্য আমাদেরকে যেতে হবে ইনসার্টে, তারপরে এখানে আছে চার্ট, চার্ট, এটাই চার্ট। এখানে আমরা ক্লিক করব, এই যে এখানে পাই চার্ট আছে 2D 3D, এভাবে আমরা 2D পাই চার্ট করি। এই 2D পাই চার্ট হয়ে গেল। এখানে এখানে যোগ করলে হচ্ছে 600, এটা হচ্ছে 2019, এই কালারটা বাম দিকের, এটা যোগ করলে হচ্ছে 600, এটা হচ্ছে। এখানে সিলেক্ট ডাটা দিই 2019-20, এতটুকু ডাটা আমি সিলেক্ট করব, ওকে দিব। তাহলে 1 2 3 তিনটা রিজেন্ট আছে এখানে। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সহজে পাই চার্ট করতে পারি। এটা যদি আমি চেঞ্জ করি পাই চার্টের স্টাইল, তাহলে পাই চার্টের ভিতরে এখানে পাই 3D পাই, তারপরে এখানে একটা পাই চার্ট, বিভিন্ন ধরনের বার পাই চার্ট, এখানে আমি 3D পাই চার্ট করলাম, এই 3D পাই চার্ট হয়ে গেল। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে সহজে পাই চার্ট করতে পারি। মাইক্রোসফট এক্সেলে কিভাবে পিডিএফ তৈরি করা যায়, আমি মাইক্রোসফট এক্সেলে একটা পিডিএফ তৈরি করে দেখাবো। আপনি ইচ্ছা করলে এখানে নতুন একটা ডকুমেন্টস তৈরি করতে পারেন, অথবা আমি একটা পুরানো ডকুমেন্টস ওপেন করে পিডিএফ তৈরি করে দেখাচ্ছি। এটাকে আমি পিডিএফ করব, সেজন্য আমাকে যেতে হবে ফাইলে, তারপর প্রিন্টে যাওয়ার পরে পেজ সেটআপে গিয়ে আমাদেরকে প্রথমে পেজ সেটআপ করতে হবে। A4 সাইজ দিব, অথবা আপনার প্রয়োজনীয় সাইজ আপনি এখানে দিবেন। ওকে দিব। তারপর পিডিএফ তৈরি করার জন্য যা করতে হবে তা হলো আমাদেরকে যেতে হবে প্রিন্টে, যেতে হবে। এখানে একটা অপশন আছে অ্যাড অফ পিডিএফ, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। এখানে দুইটি পিডিএফ আছে। আমি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এ ক্লিক করে প্রিন্টে ক্লিক করব। তারপর এখানে আমি পিডিএফ ফাইলের নাম দিব, তারপর সেভ দিব। তাহলে এটা
পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। দেখি পিডিএফ ফাইলটা এখানে এই যে পিডিএফ ফাইল এটা হয়েছে। আরেকটা অপশন আছে পিডিএফ তৈরি করার, তা হচ্ছে ফাইল এক্সপোর্ট। এখানে ক্রিয়েট পিডিএফ অবলিক এক্সপিএস ক্লিক করব। এখানে আমি সিলেক্ট করব পিডিএফ, তারপর ফাইলের নাম দিব, তারপর পাবলিশ দিব। দিলে এটা পিডিএফ ফাইল হয়ে গেল। এই পিডিএফ ফাইল হয়ে গেছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে পিডিএফ ফাইল তৈরি করতে পারি। এক্সেলে কিভাবে পিভট টেবিল তৈরি করা যায়? নেম, ডেট, রাইস, সুগার, সল্ট, অনিয়ন। এখানে 6টা কলাম রয়েছে। এগুলিকে প্রথমে আমি ফিল্টার করব। ফিল্টার হয়ে গেছে। তারপর আমি এখানে সিলেক্ট করব এগুলো। করার পর ইনসার্ট পিভট টেবিলস, সিলেক্ট রেঞ্জ সিলেক্ট করলাম। এখানে আরেকটা শীট হয়েছে, শীট 2। এখন আমি এখানে ফিল্টার করব নেম, তারপরে এখানে আমি রোতে নিয়ে আসবো ডেট, তারপরে আমি নিয়ে আসবো ডেটের ভিতরে এখানে 2টা আছে, মান্থ একটা, ডেট একটা। এখানে আমি মান্থ রেখে ডেটটা ডিলিট করে ফেলবো, শুধু মাস থাকবে। তারপরে এখানে আমি নিয়ে আসবো রাইস, তারপর নিয়ে আসবো সুগার, তারপরে নিয়ে আসবো সল্ট, তারপরে নিয়ে আসবো অনিয়ন। এখানে নিয়ে আসবো ভ্যালুতে, যদি রাইস নিয়ে আসি তাহলে রাইসের ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। যদি সুগার নিয়ে আসি তাহলে সুগারের ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। যদি আমি সল্ট নিয়ে আসি, সল্টের ভ্যালুগুলো দেখাচ্ছে। যদি আমি অনিয়ন নিয়ে আসি তাহলে অনিয়নের ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে। ভ্যালুজের ফিল্ডে যাই দেখি কি আছে, সাম করা আছে। এখানে ফিল্টার করা আছে। যদি আমি নাম সিলেক্ট করি আদিল, তাহলে আদিল এগুলো দেখাচ্ছে। যদি সিলেক্ট করি কণা, তাহলে কণাগুলো দেখাচ্ছে। যদি সিলেক্ট করি আমি লুৎফুর, তাহলে লুৎফুর এগুলো দেখাচ্ছে। এখানে মাল্টিপল সিলেক্ট করা যায়, যেমন আদিল কণা চলে আসছে। যদি আমি সবগুলো সিলেক্ট করি চলে আসবে। যদি একজনের গুলো সিলেক্ট করি একজনের চলে এসেছে।
এখানে আমি ইচ্ছা করলে একটা চার্ট তৈরি করতে পারি। ইনসার্ট, চার্ট, পিভট চার্ট। ওকে, এখানে চার্ট চলে এসেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। যদি আমি এখানে নাম আছে, যদি কণা সিলেক্ট, সবগুলো সিলেক্ট করি তাহলে চার্ট চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে। যদি আমি একটা সিলেক্ট করি চার্টের, শুধু আদিল, তাহলে আদিলের গুলো এখানে চলে আসবে। এখানে আমি সিলেক্ট করতে পারি লুৎফুর, অটোমেটিক চার্ট চেঞ্জ হয়ে যাবে। পিভট টেবিলের সাহায্যে আমরা এভাবে ড্যাশবোর্ড তৈরি করতে পারি এবং বিভিন্ন রিপোর্ট আমরা তৈরি করতে পারি। পরবর্তীতে পিভট টেবিল সম্বন্ধে আরো অনেক কিছু দেখাবো। আজকে এই পর্যন্তই। মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডাটা সর্ট করা যায় আজকে আমি দেখাবো। ডাটা সর্টিং এবং ফিল্টারিং। এখানে আমি নাম, ডেট, রাইস, সুগার, সল্ট, অনিয়ন, এই কলামগুলো রয়েছে, আমি এগুলোকে সিলেক্ট করব। এই পর্যন্ত ডাটাগুলো সব সিলেক্ট করব। করার পরে এখানে সর্টিং এ ক্লিক করব। এখানে যা আমি সর্ট করব সেটা সিলেক্ট করব। যেমন নাম সর্ট করব, ক্লিক করব, নাম সর্ট হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, ডাটাতে যেতে হবে, তারপর সর্টিং এ যে এখানে সর্ট বাই ডেট, older to nearest, nearest to older, custom list। তো old by nearest যদি আমি এখানে old by nearest সেটিং হয়ে গেল। তারপর আমি যদি এখন ফিল্টার করতে চাই, এখানে সিলেক্ট করব কলাম উপরে হেডিংটা, তারপরে ফিল্টারে ক্লিক করব। তাহলে সর্টিং হয়ে গেল, ফিল্টারিং হয়ে গেল। এখানে দেখাচ্ছে সিলেক্ট অল, নামগুলো দেখাচ্ছে। যদি আমি একটা নাম সিলেক্ট করি, একটা নাম চলে আসবে। যদি আমি এখানে ডেট সিলেক্ট করি, একটা ডেট চলে আসবে। এখানে জানুয়ারিতে একটা ডেট আছে, ফেব্রুয়ারিতে আছে, মার্চে আছে, এপ্রিলে আছে। তাহলে আমি জানুয়ারি সিলেক্ট করলে জানুয়ারি ডেটগুলো চলে আসবে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে ডাটা সর্টিং এবং ফিল্টারিং করতে পারি, এবং এটা শিখা খুবই দরকার, কারণ এক্সেলে কাজ করতে গেলে আমাদের এগুলো জানতে হবে। মাইক্রোসফট এক্সেলে ডিসেন্ডিং অর্ডারে ডেটা সাজাতে হলে আমাদেরকে যা করতে হবে তা হলো, এখানে যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলোকে সাজাবো, এবং এই কাজটি করতে হলে আমাদেরকে যা করতে হবে তা হলো এই হেডিং বাদ দিয়ে সম্পূর্ণ ডাটাগুলোকে সিলেক্ট করতে হবে। তারপর যেতে হবে ডেটা, ডেটার ভিতরে সর্টসের ভিতরে আমরা সাজাবো বড় থেকে ছোট, অর্থাৎ এখানে নামগুলোকে বড় থেকে ছোট সাজাবো। নামগুলো হচ্ছে এ সেলে, এ
A3 A2 এভাবে ডেটাগুলো রয়েছে। আমরা প্রথমে এগুলোকে সিলেক্ট করি, তারপর ডেটাতে যাব, তারপর সর্টে যাব। এখানে Z2A উপরে লেখা আছে A2 Z2, আমরা Z2A তে সাজাবো। এই Z2A তে সাজিয়ে গেছে। আর অথবা এখানে ক্লিক করে A সেলস এবং এখানে Z2A ক্লিক করলেই হয়ে গেল ডিসেন্ডিং অর্ডার। এখন যদি আমি বি সেলগুলোকে সাজাই তাহলে ক্লিক করব এখানে বি সেল লার্জ টু স্মল হয়ে গেল, লার্জ টু স্মল হয়ে গেল। তারপর সি সেলগুলোকে যদি সাজাই, সিলেক্ট করে সি সেল করব, তারপর লার্জ টু স্মল হয়ে গেল সি সেল। তারপর যখন আমি ডি সেলকে সাজাবো, সিলেক্ট করব, তারপর ডি লার্জ টু স্মল হয়ে গেল লার্জ টু স্মল। আবার আমি ই সেলকে সাজাবো, সিলেক্ট করব, তারপর তারপর লার্জ টু স্মল। এখন সম্পূর্ণ ডাটাগুলো ডিসেন্ডিং অর্ডারে সাজানো হয়ে গিয়েছে। এভাবে আমরা এক্সেলে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে ডেটা সাজাতে পারি এবং তা অতি সহজেই করতে পারি। শেষের জন্য কি করতে হবে, সিলেক্ট করে আবার দেখাচ্ছি, ডেটাতে যেতে হবে। ডেটাতে যাওয়ার পরে আমাদেরকে সর্টে যেতে হবে। এখানে আমরা অপশন পাবো সর্ট বাই, সর্ট অন অর্ডার। এখানে সর্ট বাই কোন সেল আমরা সাজাবো, তারপর সর্ট অন কিভাবে সাজাবো, তারপরে অর্ডার কোন অর্ডারে আমরা সাজাবো। এভাবে আমরা অতি সহজেই সাজাতে পারি। এখন যদি আমি মাই ডাটা হ্যাজ হেডার্স এ ক্লিক করি তাহলে এখানে হেডার দেখাবে। তেমন নামগুলোকে সাজাবো Z2A, এই নামগুলো হয়ে গেল। আবার যখন দিব, এই যে রাইস উপরে হেডিং এ রাইস আছে, রাইস ক্লিক করব, হয়ে গেল। এভাবে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে এক্সেলে ডাটা সাজাতে পারি। মাইক্রোসফট এক্সেলে কিভাবে টেবিল ইনসার্ট করবেন, সেই জন্য আমি একটা ফাইল খুলেছি। ফাইল ওপেন থেকে এই ফাইলটা আমি খুলেছি। তারপর আমি কি করব, টেবিল বানানোর জন্য আমি সিলেক্ট করব, তারপর ইনসার্টে যাব, তারপর টেবিলে ক্লিক করব। এটা রেঞ্জ, এই রেঞ্জে আমি টেবিল বানাবো। টেবিল হয়ে গেছে। এটা হচ্ছে হেডার। এখানে কালারটা আমি চেঞ্জ করি, তাহলে লেখাগুলো বোঝা যাবে। এটা এখানে আসলে ফিল্টার হয়েছে, এই যে ফিল্টার উঠে দিলে এখানে আর থাকবে না ফিল্টার। আর যদি আমি ফিল্টার করি তাহলে এই ফিল্টারে ক্লিক করলে ফিল্টার হয়ে যাবে এবং টেবিল বানানোর সাথে সাথে অটোমেটিক হেডলাইন গুলো ফিল্টার হয়ে যায়। এখানে আমি শুধু একটা নাম যদি দেখতে চাই তাহলে আমি একটা নাম সিলেক্ট করব, চলে আসছে। এখানে যদি আমি জানুয়ারি মাসে ডেটা দেখতে চাই, জানুয়ারি সিলেক্ট করব, জানুয়ারি চলে এসছে। এভাবে আমরা খুব সহজে সুন্দর সুন্দর টেবিল বানাতে পারি মাইক্রোসফট এক্সেলে। এখানে অল দিব, এখানে অল দিব, চলে এসেছে। আমি কালার চেঞ্জ করতে পারি টেবিল, এখানে বিভিন্ন কালার আমরা দিতে পারবো।
এই লেখাগুলো কালার হয়ে গেছে। আবার টেবিলের কালার আমরা চেঞ্জ করতে পারি। এই কালার হয়ে গেল। এখানে রাইট বাটন সিলেক্ট করে ফরম্যাট সেলে গেলাম। এখানে আমরা বর্ডার দিতে পারি, বর্ডার মোটা বর্ডার দিতে পারি। সিলেক্ট করে ফরম্যাট সেল বর্ডার, এটা এই কালার বর্ডার। ওকে, বর্ডার হয়ে গেছে, মোটা বর্ডার চারিদিকে। সিলেক্ট করলাম। লেখাগুলোকে আবার যদি আমি কালো করতে চাই, কালো হয়ে গেল। সিলেক্ট করে আবার ফরম্যাট সেলে গেলাম। যাওয়ার পরে এই লাইন সিলেক্ট করে এখানে ক্লিক করব। অথবা এখানে আউটলাইনে ক্লিক করলে আউটলাইন হবে, ইনসার্টে ক্লিক করলে ইনসাইড হবে। এই ইনসাইড হয়ে গিয়েছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে সুন্দর সুন্দর বর্ডার দিতে পারি। কয়েকটা কন্ডিশন ব্যবহার করার জন্য এন্ড ফাংশন ব্যবহার করা হয়। ধরুন এখানে আছে সিরিয়াল নাম্বার, নাম, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, টোটাল। তাহলে আমি যদি এন্ড ফাংশন ব্যবহার করি তাহলে এইভাবে ব্যবহার করতে হবে। এন্ড C3 greater than 30, D3 greater than 40। রেজাল্ট এসেছে ট্রু, অর্থাৎ C3 30-এর বেশি আছে এবং D3 40-এর বেশি আছে। এখানে যদি আমি লেস দেন দেই, লেস দেন 40, তাহলে আসবে ফলস, কারণ এটা 40-এর বেশি কম না। এখানে আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। সমান ইফ F4 greater than 100, F4 less than 200, রেজাল্ট আসবে ওভার। আর যদি না হয় তাহলে আসবে লেস। এখানে এন্ড হবে, এখানে এন্ড হবে, ব্রেকেট হবে 1, 2, 3।
ট্রু, অর্থাৎ এগুলো এখানে না দিলেও হবে। ট্রু। if and C4 greater than 30, C4 less than 50, তাহলে এ না হবে বি, এখানে হবে বি, কারণ C4 এখানে গ্রেটার দেন 30 আছে, কিন্তু 50-এর কম না, সেই জন্য এখানে হবে বি। যদি 50-এর কম হতো তাহলে হবে এ। এভাবে আমরা ইফ এর সাথে এন্ড ফাংশন ব্যবহার করতে পারি। আজকে এই পর্যন্তই। মাইক্রোসফট ওয়ার্ডের অথবা মাইক্রোসফট এক্সেলের একটা ওয়ার্ডকে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করা যায়। সুপারস্ক্রিপ্ট হচ্ছে একটা ওয়ার্ডের কিছু অংশ থাকবে উপরে, আর সাবস্ক্রিপ্ট হচ্ছে একটা ওয়ার্ডের কিছু অংশ থাকবে নিচে। যেমন ধরি ফার্স্ট, এখানে 1 থাকবে নিচে এবং এসটি থাকবে উপরে। এটা করার জন্য আমাদেরকে যা করতে হবে, এসটি সিলেক্ট করার পরে ডান দিকের বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাই, তারপর এখানে সুপারস্ক্রিপ্ট দিই, তাহলে হয়ে গেল সুপারস্ক্রিপ্ট। আরেকটা পদ্ধতি হচ্ছে এসটি সিলেক্ট করে Ctrl+1 চাপি, তারপর সুপারস্ক্রিপ্ট দেই, সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। এখন হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট করতে হলে সিলেক্ট করি, ডান দিকের বাটন ক্লিক করি, সাবস্ক্রিপ্টে ক্লিক করি, ডান বাটন ক্লিক করি, সাবস্ক্রিপ্টে ক্লিক করি, ডান বাটন ক্লিক করি, অথবা Ctrl+F1 চাপি সাবস্ক্রিপ্টে ক্লিক করি। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করতে পারি। ইফ ফাংশনের সাথে এন্ড কন্ডিশন বা এন্ড ফাংশন ব্যবহারের নিয়ম। এখানে যে ডেটাগুলো রয়েছে, নাম, নেম, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, টোটাল, এখানে আমি ইফ ফাংশনের সাথে এন্ড ফাংশন ব্যবহার করে দেখাবো। সমান if C3 greater than 33 and D3 less than
33 ভ্যালু ইফ ফলস, অর্থাৎ এখানে রেজাল্ট কি হবে 1, ধরি 1 হবে রেজাল্ট। দেখেন এখানে রেজাল্ট 1 হয়েছে, কারণ এখানে D3 লেস দেন গ্রেটার দেন 50, তাই 1 হয়েছে। আর D3 যদি এখানে 32 হয়, ওয়ান হবে। এখানে যদি 32 হয় 1 হবে। এভাবে আমরা ইফ ফাংশন ব্যবহার করি। ধরেন এখানে ইফ C3 গ্রেটার দেন 33 and C3 লেস দেন 33, তাহলে হবে 1। রেজাল্ট ফলস। দেখেন রেজাল্ট ফলস কেন হয়েছে? কারণ এখানে C3 গ্রেটার দেন 33 না, এবং C3 লেস দেন 35 ঠিক আছে, কিন্তু কন্ডিশন একটা মিলেছে, তাই এখানে ফলস হয়েছে। ফলস মানে গ্রেটার দেন 33 যদি করি তাহলে এখানে ট্রু হবে, কারণ এখানে C3 33 বেশি, তাই রেজাল্ট হয়েছে ট্রু। আর C3 লেস দেন 35, 35 এর কম, ঠিক আছে। যদি 32 দেই তাহলে রেজাল্ট হবে ফলস, 1 দেই রেজাল্ট হবে ফলস। এখানে 35 দিলে রেজাল্ট হবে ফলস। এখানে গ্রেটার দেন 33 লেস দেন 35। মানে C3 গ্রেটার দেন 31 দিলে রেজাল্ট ট্রু হবে, কারণ এখানে C3 31 এর বেশি আছে 32, এবং C3 লেস দেন 35 আছে, তাই এখানে রেজাল্ট হয়েছে ট্রু। এভাবে আমরা ইফ ফাংশনের সাথে এন্ড ফাংশন ব্যবহার করতে পারি। এখন কপি করে সবগুলো দিয়েছি। এটা ট্রু রেজাল্ট, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস 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 ফলস, এটা হয়েছে ট্রু, এটা ফলস। এভাবে আমরা ইফ ফাংশনের সাথে এন্ড ফাংশন ব্যবহার করতে পারি। মাইক্রোসফট এক্সেলে কিভাবে ফাংশন লিখতে হয় তা আজকে দেখাচ্ছি। এখানে কয়েকটা ডেটা এন্ট্রি করা আছে, 1 2 3 4 5 6 7 পর্যন্ত। এগুলো যদি আমি এই অটো যোগ না করে ম্যানুয়ালি যোগ করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে সমান সাম ব্র্যাকেট, তারপর এই পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। এই হলো যোগ। এখন যদি আমি এই 7টা সংখ্যার এভারেজ বের করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে সমান এভারেজ এগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। যদি আমি এভাবে যোগ এবং এভারেজ আমরা বের করি এক্সেলে ফর্মুলার সাহায্যে। এখন যদি আমি আরো ডাটা এন্ট্রি করতে চাই,
ইনসার্ট 8 8 9 9 9 এখানে আছে 8, এখানে লিখতে হবে 10, কারণ এখানে এই 10 নাম্বার, এখানে এ 10 এ আছে 9, 10 লিখতে হবে, এখানে লিখতে হবে 10, 8 এর জায়গায় 10 লিখতে হবে। এভাবে আমরা এক্সেলে ফাংশন ব্যবহার করতে পারি। এক্সেলে ইফ এর ব্যবহার দেখাবো, কিভাবে এক্সেলে ইফ ব্যবহার করতে হয়। এটা একটা শীট, এখানে কিছু ডেটা রয়েছে, যেমন নেমের ভিতরে এ থেকে এন পর্যন্ত, জিওগ্রাফিতে কিছু নাম্বার দেওয়া আছে, ইংলিশে কিছু নাম্বার দেওয়া আছে, ম্যাথে কিছু নাম্বার দেওয়া আছে। এটা টোটাল, এটা একটা রেজাল্ট। এখন আমি ইফ ব্যবহার করব রেজাল্টের জন্য। রেজাল্ট ইফ এটা B3 less than 33 যদি হয় তাহলে হবে ফেইল, FAIL ফেইল। আর যদি না হয় তাহলে হবে পাস। এখানে 33-এর বেশি আছে, সেজন্য এটা পাস। যদি আমি 33-এর কম দিই তাহলে এটা ফেল হয়ে যাবে। 33 দিল পাস। আচ্ছা, এখানে গেল একটা, এখানে 3টা আছে। আবার দি ইফ C3 less than 33 C less than 33 fail। আরেকটা দেই if D3 less than 33 এটাও ফেইল। এই 3টা কন্ডিশন যদি 33-এর কম হয় তাহলে ফেইল হবে, আর না হলে পাস হবে। 3টা কন্ডিশনই মিলতে হবে। এটা আমি কপি করি নিচের দিকে এই পর্যন্ত, পেস্ট। তাহলে দেখা গেল এখানে এটা পাস, এটা ফেইল, কারণ এখানে 30 আছে, এটা পাস,
এটা পাস, এটা ফেল, এখানে 20 আছে, এটা পাস, এটা পাস, এটা ফেল, এখানে 20 আছে, এটা পাস, এটা ফেল, 30 আছে, এটা পাস, এটা পাস, এটা ফেল, এখানে 20 আছে, এটা ফেল। এখন আমি এটা ফিল্টার করি, ফিল্টার হয়ে গেল। এখানে আমি শুধু পাসগুলা নিয়ে আসি, পাস চলে এসেছে। এখানে যদি আমি একটা গ্রেডের ঘর করি আর যদি কন্ডিশন দেই ইফ if E3 greater than 150, তাহলে হবে B grade। না হলে হবে A grade। আচ্ছা, আরো দেই if E3 greater than 170, C grade। if E3 greater than 190, 180, তাহলে হবে B grade। if E3 greater than 190 হলে হবে A grade। আর যদি তা না হয় হবে ফেল। এখানে আমি 120 দিতে পারি। কোথাও ভুল আছে কিনা আমি পরীক্ষা করে দেখছি।
এভাবে আমরা ফর্মুলা লিখতে পারি। এখানে আমি যদি সাবটোটাল দিই, সাবটোটাল একটা ফাংশন, এখানে হবে সাম। এই সাবটোটাল ফাংশনটা আমরা এখানে দেখে নিলাম। এখানে আমি চেঞ্জ করলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি এভাবে আমরা এক্সেলে ইফ ফাংশন ব্যবহার করে বিভিন্ন রেজাল্টস বা বিভিন্ন ডেটার ফলাফল বের করতে পারি। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে ইফ নিয়ে আরো বিস্তারিত